বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত। কর্তৃপক্ষের অবহেলায় বারবার ভাঙছে বেড়িবাঁধ। হয়নি আজকের এইচএসসি পরীক্ষা। পানিতে ভাসছে শেরপুরের ২০ গ্রাম। আগামী ৪৮ ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা। ঘরবাড়ি আসবাবপত্র সবকিছু আমরা পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি, বেড়িবাঁধ ভাঙ্গি আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়, এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। অফিসে যাওয়ার জন্য যে ড্রেস আপ দেখেন কি অবস্থা। কোচিং এর সামনে পানি উঠে যায়, বাসার সামনে পানি উঠে যায়। গার্বেজে ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার সোয়ারেজের সিস্টেম আছে ওইখানে ফেলে দিচ্ছি। উন্নয়নের কাজ তখন বর্ষাকালে বেড়ে যায়। বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি চাকুরেদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ। আরেক মতিউর বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা বেনজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিশ। অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে। Why they should say like that? বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত পাপন। শান্তদের পক্ষে সাফাই। ব্যাটিং ব্যর্থতায় সেমিতে উঠতে না পারার মূল কারণ স্বীকার সাকিবের। দুর্ভোগের অন্ত নেই ফেনীর ফুলগাজী ও পরশুরামবাসীর। এবারও প্রথম দফার বন্যায় কবলে পড়ে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। কয়েক ঘন্টা বৃষ্টি আর ঢলে মুহুরী কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। সেই ভাঙা অংশ দিয়ে জনপদে প্রবেশ করে পানি। ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে মুক্তি চান স্থানীয়রা। এদিকে হঠাৎ বন্যায় স্থগিত করা হয় আজকের এইচএসসি পরীক্ষা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর পানি সোমবার রাত ৯টার দিকে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেশ কয়েকটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয় এবং বাঁধের উপর দিয়ে পানি ফ্লো হয়ে লোকালয়ে প্রবেশ করতে থাকে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় আমন ধানের বীজতলা এবং শত শত পুকুরের মাছ। স্থগিত করা হয় দুটি উপজেলার এইচএসসি এবং সমমান পরীক্ষা। আমার হাঁস মুরগি রাখার জায়গা নাই, কারণ আমি এখন বাজারে নিয়ে বিক্রি করার জন্য চলে যেতেছি। আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখন বীজটা পানির তলে তলা গেছে। প্রত্যেক বছর এই পাহাড়ি ঢলে কারণে বীজটা নষ্ট হয়ে যায়। ২০০৪ সালে ১৫০ কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মিত হলেও নির্মাণের পর থেকে প্রায় ১০০ কোটি টাকার উপরে শুধু মেরামতেই ব্যয় হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড যে লুটপাট করেছে, তা যদি এই বাঁধ মেরামতে সঠিকভাবে কাজে লাগাতো তাহলে তাদের বন্যার কবলে পড়তে হতো না। এই বাঁধটা আজকে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে এটার কোনো মেরামত হয় না। বাঁধটা এইভাবে যেভাবে দিছে এটা এইভাবে ঠিক হয় নাই। এটা আগে যেভাবে দিছিল এটা যদি নদী থেকে আর একটু দূরে দিত তাহলে এটা ভালো ছিল। এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানের জন্য সম্ভাব্যতা যাচাই শেষে ৮৩৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আশ্বাস দিয়েছে মন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর দুতীরে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। আর এই ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার জুড়ে বিভিন্নভাবে দখল হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, আপনাকে স্বাগত। জি মামুন। রাশেদ, এই যে প্রতি বছর আমরা দেখি যে বন্যা আসলেই একটা খুবই কমন বলা চলে, খুবই প্রচলিত একটা কথা চলে আসে যে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তো এবারও আমরা দেখলাম যে বাঁধ ভেঙে কিন্তু এই যে আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে ফেনীর অনেক এলাকা মুহুরী কহুয়া নদীর আমি বলি মামুন, গত ৫ বছরের ডেটাটা আমার কাছে আছে, আমি দেখাবো। আসলে একই অবস্থা কিন্তু, যে প্রতি বছরই বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একদম লাগাতার ৫ বছর একই পয়েন্টে ভাঙন, একই পয়েন্টে, যেটা আমরা আতিয়ার সজলের রিপোর্টটা দেখলাম যে মানুষের মধ্যে ক্ষোভ এই কারণে কিন্তু আসলে দিন দিন বাড়ছে যে এইরকম নামমাত্র অনেক টাকা দিয়ে নামমাত্র যে একটা বলা যায় গোজামিল দিয়ে বাঁধটাকে একটা দেওয়া,
তারপরে আবার সেই পরের বছর। প্রতিবেদনটিতে আমরা দেখছিলাম রাশেদ যে সাধারণ মানুষ অভিযোগ করছিলেন পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে, তো তড়িঘড়ি করে আসলে দায়সারাভাবে বাঁধগুলো কেন টেকসই করা হচ্ছে না এখন পর্যন্ত? এই বিষয়টি দেখবো আগে একটু এই মুহূর্তে যদি সারা দেশে আমি একটু মানচিত্রে যাই যে বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি যদি দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু সিলেটের এই পাশটাতে যেমন বন্যা পরিস্থিতির অবনতি ছিল, উন্নতি হচ্ছে, আবার কিন্তু বৃষ্টি যখন হচ্ছে, বৃষ্টি যখন বাড়ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এই চাপটা পানির বাড়ছে এবং বিশেষ করে চেরাপুঞ্জিতে ওই পাশটাতে যে বৃষ্টি হচ্ছে এবং সিলেটের নিজস্ব কিন্তু ওখানে যে বৃষ্টিপাত হচ্ছে সেই পানি দিয়ে কিন্তু ঢলে বৃষ্টির পর্যায়ে নতুন করে যে আমরা দেখলাম যে ফেনীতে গত কয়েকদিনের চিত্র কিন্তু বদলে গেছে এবং সে মানচিত্রের ওই পেছন থেকে যদি দেখি ফেনীর এই পাশটাতে কিন্তু একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে। পাশাপাশি ওই পারে যে তিস্তার অবস্থা সেটাও কিন্তু জানা যে সেখানেও কিন্তু আসলে একটা শঙ্কা বিরাজ করছে মাঝে মধ্যে, কিন্তু মাঝে কিন্তু গত সপ্তাহে কিন্তু আমরা দেখলাম যে ওই পাশটাতেও কিন্তু এই অবস্থা গেছে। এরপরে আসি আপনি যেটা বলছিলেন, আমরা যদি একটু ফেনীর দিকে নজর দিই যে কেবলমাত্র ফেনীতেই আমি যেটি বলছিলাম যে আমার কাছে কিছু তথ্য আছে মামুন, সেটা যদি আমরা দেখি যে 17-18 অর্থবছর 7টি স্থানে ভাঙন এবং সেখানে কিন্তু যে 39 লাখ প্রায় তারও বেশি এখানে বরাদ্দ হয়েছে। 18-19-এ 22টি স্থানে ভাঙন হয়েছিল, সেখানে প্রায় 1.5 কোটি টাকারও বেশি, 1,70,00,000 টাকার মতো বরাদ্দ হয়েছে। 19-20 সালে যদি আমরা দেখি 15টি স্থানে ভাঙন হয়েছে এবং সেখানেও কিন্তু প্রায় 30 লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর পরের বছরে 4 দফায় ভাঙন হয়েছে এবং সেখানে কিন্তু 8টি স্থানে বরাদ্দ প্রায় কোটি টাকার কাছাকাছি এবং 21-22 অর্থ বছরে আমরা দেখি 2 দফায় 6টি স্থানে ভাঙন হয়েছে এবং সেখানে 71 লাখ টাকার মতো বরাদ্দ। আজকে কিন্তু আমরা দেখলাম যে মন্ত্রী সেখানে গিয়ে নতুন করে একটা আশ্বাস দিলেন যে আবারও যে নতুন করে দেয়া হবে এবং তিনি তার কথায় যেটি বললেন যে আগামী বর্ষার আগে এই কথাই কিন্তু বারবার শুনতে শুনতে ওই অঞ্চলের মানুষ, আমরা যেটি বারবারই বলছি যে আত্মীয় স্বজনের রিপোর্টটাতে দেখছিলাম মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু এই প্রতি বছর তারা একই আশ্বাস শুনে এবং সেই আশ্বাস যে বাস্তবায়নের বিষয় কিন্তু তা না। সেই বাঁধগুলো কিন্তু সংস্কার বা মেরামত সেটি কিন্তু হয়, কিন্তু মেরামত হয় শুধু শুকনো মৌসুমের জন্য। পরের বর্ষায় এসে এই বাঁধটা এই অংশে যখন সংস্কার হলো পরের অংশে কিন্তু আবারও সেটি ভাঙন দেওয়া। এই অবস্থা কিন্তু পুরো দেশের যে সার্বিক চিত্রটা আমরা মানচিত্রে যেমনটা দেখলাম যে বেশি শুধু এই ফেনী না, এখন কিন্তু বিভিন্ন জায়গায় ফেনী সিলেট সহ বিভিন্ন জায়গায় শঙ্কা তৈরি হয়েছে এবং এই অবস্থা নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আমার হাতে আরও একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আবারও ফিরবো আলোচনায়। প্রবল স্রোতে ঢুকছে পানি, স্রোতের তোড়ে তছনছ লোকালয়, পানিতে ভাসছে শহর, গ্রামের পর গ্রাম তলিয়ে আবারও দেশে চোখ রাঙাচ্ছে বন্যা। এভাবেই ভয়ঙ্কর রূপ নিয়ে সবকিছু ছাপিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। চোখের নিমেষেই তলিয়ে যায় 20টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েন 10,000 বাসিন্দা। ভারতের মেঘালয়ের ঢল আর টানা বর্ষণে শেরপুরের 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, পার উপচে ও বাঁধ ভেঙে প্লাবন হয়। এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সিলেট সহ হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ, নেত্রকোনাতে বন্যার শঙ্কায় বাসিন্দারা। বাড়ছে সব কয়টি নদ নদীর পানি, এতে আবারও প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। অনেক কষ্টে জল পাড়ায় পাড়ায় যাইতে হইতেছে। সিলেটে অব্যাহত বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। সিলেটে এমন বৃষ্টিপাত গেল কয়েক বছরের বৃষ্টির চেয়ে আলাদা মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির জন্য ভারতের চেরাপুঞ্জির পাশাপাশি অঞ্চলের বৃষ্টির ধরন বদলে যাওয়াকেও দায়ী করছে প্রতিষ্ঠানটি। বিগত বছরগুলোর তুলনায় এই বছরে রেইনফলের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। গোটা সিলেট বিভাগে আসলে বন্যাটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাতের উপর, তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে আছি। এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, মেরামতের আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। লাবিব হাসান, সময় সংবাদ। মামুন, আপনি একটু আগে বলছিলেন যে মন্ত্রী নতুন করে আশ্বাস দিয়েছেন। মন্ত্রীর প্রতি বছরই নতুন করে আশ্বাস কিন্তু পানি আটকাতে পারছে না। আর আপনি কিছুক্ষণ আগে যেমনটা দেখাচ্ছিলেন যে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, আমি যদি একবারে হিসেব করে বলি, তাহলে আসলে ঘাটতিটা কোথায়? অর্থের বরাদ্দ যদি ঠিক থাকে তাহলে কাজ হচ্ছে না কেন? এবং আপনি বলছিলেন যে শুষ্ক মৌসুমে কাজ হয়। বন্যা তো আসলে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটি পূর্বাভাস বোঝা যায়, আগে থেকে টের পাওয়া যায়, ভূমিকম্পের মতো নয় এটি। তাহলে কেন পূর্বাভাস বোঝার পরেও সমস্যাটা আসলে হচ্ছে কি, বরাদ্দগুলো হচ্ছে আপৎকালীন বরাদ্দর পরিমাণ কিন্তু কম নয়, কিন্তু হঠাৎ করে এই যে মন্ত্রী গিয়ে বললেন এইবার বর্ষা চলে গেলে মেরামত করা হবে, সংস্কারের ব্যাপারে। কিন্তু দীর্ঘমেয়াদী যে একটা পরিকল্পনা, একদম টেকসই
যে একটি বেড়িবাঁধ যেটি আসলে 20, 50, 100 বছরে কিছু হবে না, এই পরিকল্পনা নিয়ে আগালো বা সেই পরিকল্পনা করা কিন্তু সেটা কিন্তু অর্থ যদি আমরা সংস্কার একটা বাঁধের পিছনে যে পরিমাণে অর্থ প্রতি বছর ব্যয় হচ্ছে সেটি যদি 5 বছরেরটা যোগ করি, আমরা যদি ফেনীর 5 বছরটা যোগ করি তাহলেই কিন্তু সেটি অনেক হয়ে যায়। তার মানে বরাদ্দ ঠিকই হচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। এবং সংস্কারের ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে সংস্কার করা হচ্ছে সেটি আসলে যে যা দিয়ে করা হচ্ছে পাথরের বদলে ইট দিয়ে, এবং সেখানে যে গোজামিল, সেখানে যে অর্থ লোপাট একদম সরাসরি বলা যায় সেটি হচ্ছে, তার প্রভাব পড়ছে। এর দায় কি আসলে শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডকে দিতে হবে? পানি উন্নয়ন বোর্ডকে যেহেতু তাদের দায়িত্ব, অবশ্যই তাদের দিতে হবে। ঠিকাদাররা ঠিকমতো কাজ করছে কিনা সেটি তদারকি করা, তাদের কাছ থেকে কাজটা বের করে আনা, এবং সেটি আমার মানসম্মত হচ্ছে কিনা সেটা যদি কোনো প্রতিষ্ঠান তদারকি করে বের করে না আনতে পারে তবে দায় তাকে অবশ্যই নিতে হবে। ছোট করে আরেকটা বিষয় জানতে চাই, পানি উন্নয়ন বোর্ডের কাজের তদারকির দায় কি কোনো সংস্থার আছে? পানি উন্নয়ন বোর্ড কাজ ঠিকমতো করলো কিনা? এটা তো তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারাই তো করবে, তাদেরই তো এই দায়িত্ব। এবং এর পুরো বিষয়টাই কিন্তু এমন একটা দুষ্টু চক্রের মধ্যে পড়ে গেছে। আমি বারবারই বলছিলাম যে দুষ্টু চক্রের কথা, সেটি যদি বলি একদমই যে বিষয়টি আমরা এখন আছি যে তড়িঘড়ি করে একটা নির্মাণ করা, এবং সেখানে কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। এই যে মন্ত্রী আজকে আশ্বাস দিলেন, তার আশ্বাসের পরবর্তীতে আমরা ফেনী বা সিলেট অঞ্চলে বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য এখানে দেখবো কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। তারপর কি হবে? পরের বার বন্যায় হয়তোবা এই বছর যেখানে সংস্কার হলো সেখানটায় ভাঙলো না, কিন্তু অন্য একই বেড়িবাঁধের অন্য জায়গায় যেহেতু সংস্কার হচ্ছে, নতুন করে নির্মাণ হচ্ছে না, অন্য জায়গায় ভাঙন হলো। তাহলে কি হলো? ঠিক এইবারের মতোই নতুন করে সংস্কারের নামে অর্থ বরাদ্দ হলো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেমন কোটি টাকা অর্থ বরাদ্দ রয়েছে, এখানেও কিন্তু অর্থ বরাদ্দ রয়েছে। আবার ক্ষতিগ্রস্ত সহায়তার নামেও কিন্তু একটা অর্থ বরাদ্দ পাওয়া যায়। আপনার যদি বন্যা না হয় তাহলে কিন্তু ওই অঞ্চলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য নতুন করে অর্থ বরাদ্দ হবে না। কাজেই এটির একটি বড় বিষয়, এখানেও কিন্তু কাজ করছে অর্থ বরাদ্দ। এরপরে যদি আমরা আসি সেই গতানুগতিক আশ্বাস, সেই আশ্বাসের কথাটা দিচ্ছেন এবং আশ্বাসের কথা বলছেন, সেই আশ্বাসেও কিন্তু একই জিনিস, সেখানেও আবার নতুন করে বরাদ্দ বা নতুন করে অর্থ আসার বিষয়টি রয়েছে। এবং তারপরে আবার সেই আশ্বাসের অনুযায়ী যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে আবার যে নির্মাণ, সেটি কিন্তু ওই তড়িঘড়ি করে যে নির্মাণ সেটি। তার মানে পুরো সার্কেলটা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে আছে। এই দুষ্ট চক্রের মধ্যে থেকে বেরিয়ে আসতে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটির বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে বছর বছর এই যে একটা সার্কেল, সেই সার্কেলের বেড়াজালে পড়তে হবে না। রাশেদ, ছোট্ট করে আপনি আপনার তৃতীয় যে পয়েন্টটি ছিল যে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা বরাদ্দ, অর্থাৎ বন্যা হওয়া পরবর্তী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হলেন তাদের একটা বরাদ্দ থাকে, সেটিও নিশ্চয়ই কোটি টাকার উপরে। তো সেই ক্ষেত্রে আপনি দুষ্টচক্রের যে এখানে প্রেজেন্টেশন দেখিয়েছেন, একটু জানতে চাই যে এইখানে যে বরাদ্দ থাকে, এই বরাদ্দের পরিপূর্ণ টাকাটা কি তারা পায়, নাকি এই বরাদ্দের টাকাটা পাওয়ার জন্য বন্যাটা হোক কেউ চায়, কোনো গোষ্ঠী চায়? সেই বেড়িবাঁধটা যদি না ভাঙে তাহলে তো সেই অর্থটা আসবে না। এবং সেই অর্থ আমি একদম সরাসরি বলছি যে সেই অর্থটা ক্ষতিগ্রস্ত, সেই অর্থটা আসবে না। এবং সেই অর্থ না আসলে তো এখান থেকে যে সেই অর্থ আসার জন্য বন্যা হওয়াটা জরুরি, বন্যা হওয়াটা বা সেই অর্থ লুপাট করতে হলে তো এইগুলো দরকার আছে। এবং এটা যে সঠিক যায় না বা সঠিক জানে তথ্য আপনি একদম যথার্থ বলেছেন রাশেদ, যথার্থ বলেছেন। সেই অর্থটা আসলে আসার জন্য এই যে দুষ্টচক্রের এই কাজগুলো হওয়া জরুরি আছে, অর্থাৎ বাঁধ ভাঙাটাও জরুরি আছে এই অর্থটা ঢোকার জন্য। সেই কারণে হয়তো দুষ্টচক্র এগুলো দিন দিন যাবত মানে এইভাবেই থেকে যাচ্ছে। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। অর্থ বছরের শুরুতেই বর্ষাকাল হওয়ায় এই 2 মাস দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে শুষ্ক মৌসুমে কাজ শুরুর নির্দেশ দেন সরকার প্রধান। অর্থ বছরের প্রথম সভায় আজ 5,459 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আবারও পানিতে ভাসছে সিলেট অঞ্চল, ডুবছে ফেনী, দেশের অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। এমন পরিস্থিতিতে এনইসি সভাকক্ষে অর্থ বছরের প্রথম একনেক সভায় সারা দেশে বন্যার আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণ, অর্থ বছরের শেষ সময়ে বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর কাজের মান তদারকি, বাজেটের গুণগত বাস্তবায়ন, শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। শহর এখনো হয় নাই, কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে, এটার উপর উনি জোর দিয়ে বলেছেন যে কৃষিকাজ যেন ব্যাহত না হয়।
1000 কোটি টাকা ব্যয় করা হবে মুন্সিগঞ্জ ও বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে। একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকার থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে। ঢাকার চারপাশের নদীগুলোর তীর রক্ষা ও স্থাপনা নির্মাণ প্রকল্পের খরচ 94 কোটি টাকা বাড়ানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কিভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট একটা স্টাডি করার জন্য বলেছে। বাইরে 3টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হয়েছে এবং 3টি প্রকল্পের একটি হচ্ছে সড়ক, দুইটি সড়ক ও মহাসড়ক বিভাগের। 7টি নতুন ও 4টি প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। অনুমোদন পাওয়া 5459 কোটি টাকার মধ্যে 5214 কোটি টাকা খরচ করবে সরকার। রোহিঙ্গাদের যাতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্মিত তারা। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি বছর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা আছে। এমনকি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়েও রয়েছে নানা বিধিনিষেধ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর। জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতি 12 কেজিতে এলপি গ্যাসের দাম বাড়ল 3 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1366 টাকা। বিশ্ববাজারে কাঁচামালের দাম একই থাকলেও ডলার মূল্য বৃদ্ধির কারণে এলপিজির দাম বাড়াতে হয়েছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। রান্নাবান্না কিংবা যানবাহন, গ্যাস সংকটে নানা ক্ষেত্রেই বিকল্প জ্বালানি হিসেবে বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা। আর প্রতি মাসের শুরুতে পেট্রোলিয়াম এ পণ্যটির দাম ঠিক করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। মঙ্গলবার জুলাই মাসের দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থাটি জানায় 12 কেজি এলপি গ্যাসের দাম বেড়েছে 3 টাকা। ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ দাম হবে 1366 টাকা। কোম্পানি বিক্রি করে 1271 টাকায়, পাইকারি বিক্রি করবে 1321 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করে 1366 টাকায়। কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দর বিশ্ববাজারে একই থাকলেও এলপিজির দাম বাড়ানোর জন্য ডলারের মূল্য পরিবর্তনকে কারণ হিসেবে তুলে ধরে বিইআরসি। ডলারের মূল্য যেটা গত মাসে ছিল 118.01 টাকা, সেটা এই মাসে হয়েছে 118.47 টাকা, অর্থাৎ 46 পয়সা বেড়েছে। এই 46 পয়সার ইম্প্যাক্টটা পড়েছে আমাদের গ্যাসের মূল্যে। এদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের লিটার প্রতি দাম বেড়েছে 17 পয়সা। গ্রাহক পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 70 পয়সা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 12 ওভার 1 বলে জিততে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত ছিল টাইগারদের। তবে কোচ আর ক্যাপ্টেনদের
সঙ্গে কথা বলেই প্রকৃত কারণ জানা যাবে। কার্যনির্বাহী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন বিসিবির সভাপতি। জানালেন, নতুনরা ভালো করলেও অভিজ্ঞ সাকিব মাহমুদুল্লাহ লিটনরা প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ। আচ্ছা, অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে। Why they should say like that? এটা বলতেই পারেন। তারা খেলে আসলো না কেন? তারা আমাদের ভুল দেখছে কেন? Why they are looking at us? গোটা বিশ্বের সামনে 22 গজে লাল সবুজের প্রতিনিধিত্ব করছিলেন সাকিব শান্ত লিটনরা। আফগানিস্তানের সঙ্গে 12 ওভার 1 বলের সেই সমীকরণ মিলিয়ে হয়ে যেতে পারতেন ইতিহাস গড়ার নায়ক। তবে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ আর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাপ্টেনের উত্তরগুলো নিন্দুকদের সুযোগ দিয়েছে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলারও। আর সেই প্রশ্নের প্রসঙ্গ উঠতেই চটে গেলেন বিসিবি কর্তারা। বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনালের সে হিসেব মেলাতে পারেনি টাইগাররা। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে বিমানবন্দরে একথা জানান সাকিব আল হাসান। তবে তাসকিনকে নিয়ে গুঞ্জনে পানি ঢেলে দিলেন সাকিব। জানিয়েছেন, বিশ্বকাপে ভারত ম্যাচে টসের আগেই মাঠে পৌঁছেছিলেন তাসকিন আহমেদ। মঙ্গলবার সারাদিনই ঢাকার আকাশে গুমোট আবহাওয়া, ঠিক যেন দেশের ক্রিকেটেরই প্রতিচ্ছবি। এরই মধ্যে ঝকঝকে নতুন গাড়িতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাকিব আল হাসান, গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। সবার আগে জানতে চাওয়া বিশ্বকাপ কর্তা সাকিবের আক্ষেপ, সরল স্বীকারোক্তি, ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্ট হয়নি নিজেদের। বোলিং সবাই ভালো করেছে, প্রতিটা টিমই ওভারঅল। ব্যাটিংটা হয়েছে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না। যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। তাসকিনের ঘুমকাণ্ড এখনও দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। সেদিন ঠিক কি ঘটেছিল বলছেন না কেউ, তবে সিনিয়র ক্যাম্পেইনার সাকিব পরিষ্কার করেছেন সেই ঘটনা। যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময়ে ছাড়ে, আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলসই, নর্মালি বাস কখনোই ওয়েট করে না। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। কথা বলেছেন নিজ ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়েও। খুব বেশি আসলে প্ল্যান করিনি, নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার, এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে। আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে। কেকেআর এর আরেক ফ্র্যাঞ্চাইজি এলএ নাইট রাইডার্সে মেজর লিগে 6 জুন সাকিবের প্রথম ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরের 20 গ্রাম। আগামী 48 ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি চাকুরিদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ। আরেক মতিউর বিএডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা, বেনজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিশ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়ের।